সারের কালোবাজারি বন্ধ করার জন্য আপনার কি পদক্ষেপ থাকে? কৃষককেও আমি অনুরোধ করব, আপনার সার কিনতে যাওয়ার সময় আধার কার্ডটা নিয়ে যাবেন সাথে। তারপরে যে কালাবাজিটা হচ্ছে সেটা আমি একদম কন্ট্রোল করার চেষ্টা করব। রাজ্য সরকার কৃষকদের সুবিধার জন্য কিন্তু করেছে, যাতে কৃষকরা সেখানে গিয়ে ধানটা বিক্রি করে ন্যায্য মূল্য পায়। এই যে বিষয়টা, এখানেও কিন্তু গরিব চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওনার সাথে আমার তর্কও হয়েছে। উনি বলছেন আমাদের 68 কিলো চাল হচ্ছে না। আমি ওনাকে বলেছি, আপনাকে মমতা ব্যানার্জি বলেছেন যে 68 চাল জুটাবার জন্য আপনার কৃষকের কাছ থেকে 5 কিলো ধান বেশি নিতে হবে। নমস্কার, জজবাত 24 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ আমাদের যিনি অতিথি, তিনি হলেন বিধানসভা নির্বাচনের প্রাককালে মালদা জেলা তৃণমূলের কিষাণ ক্ষেত ও মজদুর সেলের নবনিযুক্ত সভাপতি জাকির হোসেন, যিনি তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই প্রায় 2005 সাল থেকে তিনি দলের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব সামলেছেন, সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং গ্রাম থেকে উঠে আসা। সেক্ষেত্রে দেখা গেল যে কিষাণ সেলের দায়িত্ব দেওয়া হলো তাকে। দাদা, আপনাকে স্বাগতম জজবাত 24 বাংলায়। আপনি তো দায়িত্ব পেলেন, দলের একটা নতুন দায়িত্ব, গুরু দায়িত্ব। সামনে বিধানসভা নির্বাচন, মালদা জেলা কৃষি নির্ভর জেলা, সেই জায়গা থেকে আপনাদের এই কিষাণ সেলকে, মজদুর সেলকে কাজে লাগিয়ে দলের হয়ে কিভাবে ভোটটা করাবেন বা কিভাবে এগোবেন বলে পরিকল্পনা করেছেন? দল আমাকে দায়িত্ব দিয়েছে, শুধু আজকে তো সভাপতি করেছে আমাকে 2017 তারিখে, 2026 ফেব্রুয়ারি 17 তারিখে। তার আগে আমি কিষাণ সেলের সাথে যুক্ত 2016 সাল থেকে। 2016 সালে আমাকে ব্লক সভাপতি করা হয়েছিল চাঁচল 1। তারপরে 2016 সালের পর থেকে আমাকে 2022-এ নিয়ে চলে আসলো আমার জেলাতে, সহসভাপতি পদে সামলেছি। তারপর 2026 ফেব্রুয়ারি 17 তারিখে দেখেছেন আমাকে অ্যাপ্রুভাল দিয়েছেন আমাদের রাজ্য কমিটির সভাপতি শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়, এবং আমি দায়িত্ব নিয়েছি। এবং আমি কিষাণ সেলটাকে এর আগে সংগঠিত করেছি এবং আমার সেটা অভিজ্ঞতা আছে। এবং আমি চাইবো যে আমার কিষাণ সেলকে সংগঠিত করে এবং মাদার কমিটির সাথে যোগাযোগ রেখে যেন 12টাতে 12টা আমরা সিট পাই, সেভাবে আমরা এগাবো। মেন একটা বিষয় দাদা, আপনি তো কিষাণ সেলের যেহেতু দায়িত্বে রয়েছেন, সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে যারা ভূমিহীন কৃষক, অর্থাৎ যারা লোকের জমিতে কাজ করে, এতদিন যাদের শুধুমাত্র জমি ছিল তারা কৃষক বন্ধু পেত, এবার ভূমিহীন কৃষকদের জন্য রাজ্য সরকার কিন্তু কৃষক বন্ধু দেবে, একটা নির্দিষ্ট অঙ্কের ভাতা ঘোষণা করেছে। এই বিষয়টা যখন কৃষকদের মধ্যে কিভাবে প্রচার করছেন এবং সাড়া কেমন পাচ্ছেন? দেখেন, মমতা ব্যানার্জি কী কার লাগবে সেটা মমতা ব্যানার্জি ভালো বুঝেন। উনি কৃষক বন্ধু করে কিন্তু কৃষকদের একদম দুরবস্থা থেকে ভালো জায়গায় নিয়ে এসছে, যাকে বলে, যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর এরপরে যে 2026-এ আপনার যাদের জমি নাই, যারা মজদুর, তাদেরকেও নিয়ে কিন্তু ভেবেছেন দিদি। এটা কিন্তু বড় একটা প্রজেক্ট এবং আমাদের কাছে বড় পাওনা ছিল, সেটা কিন্তু উনি দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, সারা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা তো সাংবাদিক, আপনাদেরকে বলার কিছু নাই। সকাল থেকে 7টা 8টা থেকে লাইনে লাগছে 5টা পর্যন্ত, লাইন খালি হচ্ছে না। এবং আমি ওদের সাথে থাকছি, আপনি প্রায় দেখেছেন আমাকে ওখানে হয়তো। হ্যাঁ, সারা তো ভালোবাসে। আরেকটা বিষয় দাদা, আপনি তো একদম গ্রাম থেকে উঠে আসা, গ্রাউন্ড লেভেল থেকে, বুথ স্তর থেকে উঠে আসা একজন মানুষ। ভোটের আগে দল একটা এই দায়িত্বটা আপনাকে দিল, কেমন লাগছে, অনুভূতি কেমন? এই অনুভূতি, তার জন্য আমি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কমান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী মহাশয় এবং পূর্ণেন্দু বসু মহাশয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমার মতো একজন গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসে আমাকে দায়িত্ব দিয়েছে। খুব ভালো লাগছে। দলের উপরে ভরসা আরও মজবুত হচ্ছে আমাদের, এবং সাধারণত কর্মীরা আরও হবেই মনে হচ্ছে যে কর্মীরাই, অভিষেকদা এবং মমতা ব্যানার্জি বলেন, কর্মীরাই আমাদের দলের সম্পদ, সেটা বুঝিয়েছিলেন। এখন দাদা, এবার দলের বাইরে একটা যেটা বিষয়, যেহেতু আপনি কিষাণ সংগঠনের দায়িত্বে, এখানে যেমন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা কৃষকরা পাচ্ছে, কিন্তু আমরা বহু জায়গায় গিয়ে দেখি কৃষকরা এটা অভিযোগ করে যে সারের কালোবাজারি, সারের একটা চড়া দামে, সরকারের যেটা ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না, চড়া দামে তাদেরকে সার কিনতে হচ্ছে। এবার কৃষিকাজে যেটা তাদের খরচ, সেই চড়া দামে সার কিনে বীজ কেনার পর তারা কিন্তু তেমন লাভের মুখ দেখতে পাচ্ছে না। তো এই সারের কালোবাজারি বন্ধ করার জন্য আপনার কি পদক্ষেপ থাকবে? একদম সঠিক জায়গা দিয়ে নিয়ে এসেছেন আপনি, এবং তার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি নজরে রেখেছেন আপনারা সাংবাদিক। এই জন্য তো আপনাদের সাংবাদিককে ভালো লাগে আমাদের। আমি প্রেসিডেন্ট হওয়ার 17 তারিখে এসেছি, 17 তারিখে পেয়েছি, আমি 18 তারিখে এসেছি বাড়িতে। আমি 18 তারিখ সন্ধ্যাবেলা নেমেই 19 তারিখ সকালবেলা আমি ফোন করেছি
আমাদের যে সার ইউনিয়নের যিনি লিডার আছেন মালদা জেলা, আমি ওনাকে বলেছি যা করেছেন এরপরে যেন না হয় সেটা আপনি সহযোগিতা আমাকে করবেন। উনি বলেছেন যে কৃষকরা সার কিনতে যাওয়ার সময় ওনার যেটা অভিযোগ, সার কিনতে যাওয়ার সময় আধার কার্ডটা নিয়ে যাচ্ছেন না। আধার কার্ডটা প্রতিটা কৃষককে নিয়ে যেতে হবে, তাহলে আমরা পাকা বিল ওদের কাছে নিতে পারবো। এবার পাকা বিল যখন জিএসটি সহ বিল নিতে পারবো তখন আর বেশি রেট ধরতে পারবে না। হ্যাঁ, তা তো আমি কৃষককেও আমি অনুরোধ করবো আপনারা সার কিনতে যাওয়ার সময় আধার কার্ডটা নিয়ে যাবেন সাথে করে। তারপরে যে কালাবাজিটা হচ্ছে সেটা আমি একদম কন্ট্রোল করার চেষ্টা করব এবং নিতে দেবো না, এটা আমি আমার দলকেও করে জানাবো সেটা, এবং আমিও যতদূর পারবো চেষ্টা করব। আর সারের কালোবাজারি ছাড়া আরেকটা বিষয় দেখা যায়, যেটা আপনাদের দেখার, যে সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্র, যেটা রাজ্য সরকার কৃষকদের সুবিধার জন্য কিন্তু করেছে, যাতে কৃষকরা সেখানে গিয়ে ধানটা বিক্রি করে ন্যায্য মূল্য পায়। কিন্তু ওই জায়গাতেও দেখা যাচ্ছে দুটো অভিযোগ, একটা থাকে ফোড়েদের দাপট, দ্বিতীয় থাকে ধলতা নেওয়ার অভিযোগ। এই যে বিষয়টা, এখানেও কিন্তু গরিব চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধান ক্রয় কেন্দ্রগুলিকে কি আপনাদের নজরদারি চলবে? একদম। এর আগে আমি মালতীপুর ধান ক্রয় কেন্দ্রে গেছি এবং আমি ডিসি সাহেবকে কালকে ফোন করেছি, গতকালকে ফোন করেছি। আপনাকে ফুল কলটাও দেখাচ্ছি, মনে হচ্ছে খুঁজে পাচ্ছি না, একটু দেখে নিই ডিসি সাহেবকে। ডিসি সাহেব আমাকে আগামীকালকে টাইম দিয়েছেন। আমি ওনাকে বলেছি যে কৃষকদের ঘরে ধান শেষ হচ্ছে না, অথচ মিলারদের কোটা পূরণ হয়ে যাচ্ছে কী করে, এবং 5 কিলো 6 কিলো 4 কিলো পর্যন্ত আমি শুনতে পাচ্ছি ধলতা নিচ্ছেন। এটা কিন্তু ঠিক না। এবং একজন মিলারের সাথে আমার কথা হয়েছে, উনি হচ্ছেন যতদূর সম্ভব কোরিয়ালি মশলা রাইস মিল, কী রাইস মিলটার নাম আছে, ওনার সাথে আমার তর্কও হয়েছে। উনি বলছেন আমাদের 68 কিলো চাল হচ্ছে না। আমি ওনাকে বলেছি, আপনাকে মমতা ব্যানার্জি বলেছেন যে 68 চাল জুটাবার জন্য আপনার কৃষকের কাছ থেকে 5 কিলো ধান বেশি নিতে হবে। উনি আমার সাথে তর্ক বিতর্ক হয়েছে, তার আমার কাছে প্রমাণও আছে। আমি ডিসি সাহেবকে সব বলেছি। তাহলে দাদা, এখানে একটা বিষয় কি থাকছে না, যে মমতা ব্যানার্জি বা আপনাদের রাজ্য সরকার কিন্তু কৃষকদের সুবিধার জন্য অনেক কিছুই করছেন, কিন্তু মাঝখান থেকে কিছু মানুষ বা কিছু ওই দালাল প্রবৃত্তির মানুষ বলুন, বা এই ফোড়েদের বলুন, বা মিলারদের বলুন, বা যারা সারের কালোবাজারি করছে, তাদের জন্য এতে কিন্তু আপনাদের সরকার বা দলের নামও ক্ষতি হচ্ছে। একদম ক্ষতি হচ্ছে। মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কৃষকদের জন্য এত কিছু করছে, তার মধ্যেখানে কিছু দালাল, কিছু ফড়িয়া, কিছু তার সাথে আর কেউ হয়তো জড়িত আছে, সেটা আমরা দেখব। সেটা করতে দেওয়া যাবে না, সেটা একদম বন্ধ করতে হবে। তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই চলবে? একদম লড়াই চলবে, এবং আপনাদের সাথে চাই আমি কিন্তু আর একদম। আর আরেকটা বিষয় এখানে দাদা, যে ভোটের ধরুন আর 1 থেকে 1.5 মাস বাকি, সভাপতি হিসাবে এখন দায়িত্বটা পেলেন, আপনার হাতে সময় কিন্তু কম সংগঠনকে গুছিয়ে নেওয়ার জন্য। এই জিনিসটা কতটা চ্যালেঞ্জের আপনার কাছে? দাদা, আমার কাছে চ্যালেঞ্জের কিছু না, যেহেতু আমার সাথে আমার মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, অভিষেক দার আশীর্বাদ আছে আমার উপরে, সব ঠিক করে হয়ে যাবে। এবং আমি যেহেতু বলেছি সংগঠনের সাথে জড়িত ছিলাম 2016 থেকে কিষাণ সেলের সাথে, আমার জানা আছে, এবং তা দিদি এবং আমাদের অভিষেকের সাথে আছে, পূর্ণেন্দু বসুর সাথে আছে, আমার কোনো অসুবিধা হবে না। আপনাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে? না, গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাদের মধ্যে। আমাদের তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এরা বিরোধীরা বলে থাকেন ওদের সুবিধা করার জন্য সেটা। শেষ প্রশ্ন দাদা, আপনি তো কিষাণ সেলের দায়িত্বে পেলে, আপনি একজন সংখ্যালঘু মুখ। মালদা জেলা আমাদের সংখ্যালঘু অধ্যুষিত জেলা। 21-এর বিধানসভায় দেখা গেছিল সংখ্যালঘু ভোটের সিংহভাগ ভোট কিন্তু তৃণমূল পেয়ে তার 8টা আসন দখল করে। এই বছর দেখা যাচ্ছে মালদা জেলায় একদিকে তো কংগ্রেসের উত্থান, মৌসুমের ফিরে যাওয়া কংগ্রেসের সেই ফ্যাক্টর আছে, আবার হুমায়ুন, মিম, আইএসএফ এই পার্টিগুলো কিন্তু আসছে সংখ্যালঘু এরিয়াতে, জনসভা করছে, তারাও ক্যান্ডিডেট দেবে বলছে। তো সংখ্যালঘু ভোটটা আপনারা পারবেন ধরে রাখতে? আমরা তো 12টার মধ্যে 8টা আসন পেয়েছিলাম, এবার 12টার বাদে 12টাই আমরা আসন গ্রহণ করব। কেন, এই সংখ্যালঘু ভোট তো আমাদের সাথে আছেই, তাছাড়া কিছু হিন্দু ভোটকে কিছু বিজেপি ভুল বুঝিয়ে যে নিয়েছিলেন ভোটটা, সেই ভোটটা বিজেপি পাবে না এবার। আমাদের সংখ্যালঘু ভোট আছেই, তাছাড়া আমাদের এসকাশ ভোটটা কিন্তু পুরোভাবে আসবে এবার আমাদের সাথে। এবং 12টাতে 12টা না ওরা, ওদের কোনো খাবার নাই। হুমায়ুন কবির যেটা বলে, আপনার কি দলটা করেছে, জেডিইউ নাকি? হ্যাঁ, আমি রাত্রেবেলা ওইটা একজনকে ফোনে ধরে পেয়েছিলাম। আমি ওকে বলেছি, দাদা আপনারা যে করছেন, একটা ধর্মস্থলের নামে টাকা নিচ্ছেন, আমিও মুসলমান একজন, আপনার জানা আছে মসজিদ তৈরি করতে গেলে কী হয়? মসজিদ তৈরি করতে গেলে আগে মসজিদের নামে মিউটেশন করতে হবে, তারপরে সেখানে মসজিদের ভিত্তি করতে পারবো। আপনারা মসজিদের নাম করে একটা ট্রাস্টের জায়গাতে পাবলিক রাস্তায় চাঁদা উঠিয়ে মসজিদের নাম করে চাঁদা নিচ্ছেন, আর চাঁদা উঠিয়ে আপনি দলের পিছু খরচা করছেন, এটা কিন্তু মুসলমানরা ভালো কিছুকে নিবে না। আমি বলেছি ওনাদেরকে, রাত্রেবেলা ফোনে কথা হয়েছে আমার সাথে একটা ছেলের সাথে।
হ্যাঁ আপনাদের ফলাফল ভালো হচ্ছে। একদম ভালো ফলাফল দাদা, ভালো হচ্ছে। আর হুমায়ুন কবির তো নিজের সিটে জিততে পারবে না, আপনি চ্যালেঞ্জ করে বলছি। ওই তো নিজের সিটে জিতে আছে হুমায়ুন কবির, আমি গিয়ে ওর গলায় মালাটা দেবো, কথা দিলাম আপনার কাছে আমি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনারা দেখলেন মালদা জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর সেলের সভাপতি জাকির হোসেন, তিনি আমাদের প্রত্যেকটা প্রশ্নের অকপটভাবে উত্তর দিলেন, এবং যেটা মূল যে জিনিস, কৃষকরা জেলা জুড়ে দীর্ঘদিন ধরে যে বিষয়টাতে বারবার সমস্যার সম্মুখীন হয়েছে, সারের কালোবাজারি, বীজের কালোবাজারি, ধান ক্রয় কেন্দ্রে দুর্নীতি থেকে শুরু করে দালাল বা ফোরদের দাপট, এই বিষয়টা নিয়ে তিনি নিজেও সরব, এবং তিনি স্পষ্টভাবে বললেন এর বিরুদ্ধে ওনার লড়াই চলবে, এবং সাথে উনি আত্মবিশ্বাসী যে নিজের সংগঠনকে কাজে লাগিয়ে দলের প্রত্যেক সংগঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিধানসভায় ভালো ফলাফলের জন্য তাদেরও অবদান থাকবে এবং তারা প্রস্তুত। অন্য আরও খবরের জন্য দেখতে থাকুন জজবার 24 বাংলা।